আচ্ছা, ভিডিওর প্রথমেই যদি আমি বলি যে বায়োলজি বোরিংও না, বায়োলজি হার্ডও না, ডেফিনেটলি আশেপাশ থেকে শব্দ আসবে। সো এত ওভার এক্সপেকটেশনের কথাবার্তা না বলে প্রথমে আমরা স্বীকার করে নিই যে বায়োলজি বোরিং এবং বায়োলজি হার্ড। কিন্তু আমি এই এক্সপেকটেশনটা তোমাদেরকে দিতে পারবো যে ভিডিও পুরো শেষ হওয়ার পরে ডেফিনেটলি আমরা বলতে পারবো বায়োলজি বোরিংও না, বায়োলজি হার্ডও না। সো ভিডিওটা শুরু করি আমরা এভাবে যে কেন অ্যাকচুয়ালি বায়োলজি বোরিং এবং কেন অ্যাকচুয়ালি বায়োলজি হার্ড। তিনটা জায়গা নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমত ক্যারিকুলামের প্রবলেম, দ্বিতীয়ত স্ট্র্যাটেজির প্রবলেম এবং তৃতীয়ত মাইন্ডসেটের প্রবলেম। একদম শুরু থেকেই বলি, প্রথম যে কাহিনীটা ক্যারিকুলামের ব্যাপার স্যাপার। ক্যারিকুলামের কোন জায়গায় প্রবলেম? বায়োলজি যেভাবে বইটা লেখা হয়েছে বা হচ্ছে গিয়ে বায়োলজির যে কন্টেন্টগুলো সেগুলো যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয় ওই ওয়েতে যদি একটা স্টুডেন্ট পড়তে যায় বায়োলজি, ডেফিনেটলি তার বোরিং লাগবে। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি। তুমি চিন্তা করে দেখো এই জায়গাতে ট্রান্সলেশন। এখন ট্রান্সলেশন জিনিসটা একটা 3D প্রসেস। ডেফিনেটলি তোমার শরীরের আমাদের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোষের মধ্যে হওয়া একটা 3D প্রসেস। তো এই 3D প্রসেস যখন আমরা এইভাবে দেখব, ডেফিনেটলি আমরা কিন্তু কোনো কিছু বুঝবো না, ডেফিনেটলি জিনিসটা আরো বেশি জটিল লাগবে। এই জায়গায় সিম্পলি আমরা কি করতে পারি? সিম্পলি আমরা ইউটিউবে যেতে পারি এবং এটার একটা 3D অ্যানিমেশন দেখতে পারি। The messenger RNA is read 3 bases at a time. তো ডেফিনেটলি যখন এই ধরনের অ্যানিমেশন বা 3D ভিডিও আমরা দেখব, আমাদের যে কনসেপ্টটা সেটা আরেকটু ক্লিয়ার হবে। এরপরে যদি তুমি টেক্সট বুক পড়তে যাও, ডেফিনেটলি তোমার অ্যাপ্রোচটা আরো বেশি ইজি হবে। আরেকটা एग्जांपल দিই, সেটা হইতেছে ধরো আমাদের এই ভার্টিব্রা ডেফিনেটলি একটা 3D বস্তু, ঠিক না? এই 3D বস্তুকে হচ্ছে গিয়ে যখন এইভাবে প্রেজেন্ট করা হয় আমাদের কারিকুলামের বইগুলোতে, ডেফিনেটলি আমরা আগা মাথা বুঝি না। তো এই জায়গাতে আমরা সেম কাজটা করতে পারি। আমরা সুন্দর মতো গুগলে যেতে পারি কিংবা ইউটিউবে যেতে পারি এবং ভার্টিব্রার একটা 3D ভিডিও দেখতে পারি। সো দেখা যাচ্ছে যে এই ধরনের ভিডিওগুলা বা অ্যানিমেশনগুলা অনেক বেশি অ্যাভেলেবল, ইউটিউব বলো বা যে কোনো জায়গায়। সো এই জায়গাতে যখন হচ্ছে গিয়ে তোমার 2D কোনো একটা কনসেপ্ট বইয়ের ভেতরে সুন্দর মতো বুঝতে পারার মতো করে দেওয়া হয় না, তখন ডেফিনেটলি তোমরা ইউটিউবের সাহায্য নিবা বা যে কোনো অ্যানিমেশনের যে কোনো কিছুর সাহায্য নিবা। জিনিসটা হতে পারে এমন, যতক্ষণ না তুমি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তুমি ইউটিউবের সাহায্য নিচ্ছ, ততক্ষণ তুমি অ্যানিমেশনের সাহায্য নিচ্ছ কিংবা গুগলের সাহায্য তুমি ওই জায়গাটা পর্যন্ত নিচ্ছ। সো ডেফিনেটলি প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্যারিকুলামের প্রবলেম, যেটা হচ্ছে আমরা কাটাতে পারি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। অর্থাৎ যত তুমি ভিজুয়ালাইজ করবে একটা জিনিস, হতে পারে সেটা সত্যিকারের বোনস দিয়ে, হতে পারে একটা অ্যানিমেশন ভিডিও দিয়ে বা ছবি দিয়ে, যতক্ষণ না তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো ডেফিনেটলি তুমি পড়াটা বুঝতে পারবে না এবং ডেফিনেটলি তোমার বায়োলজি তখন বোরিং এবং হার্ড লাগবে। সো প্রথম প্রবলেমটা আমরা অ্যানালাইজ করলাম এবং সেটার সলিউশনটা দিতে পারলাম। দ্বিতীয় যে প্রবলেমটা সেটা হচ্ছে স্ট্র্যাটেজির প্রবলেম, যেটা নিয়ে পুরো ভিডিওতে আরো অনেক ডিটেইলস আলোচনা করা হবে। কিন্তু লাস্ট ওয়ান মাইন্ডসেটের প্রবলেম, ইঞ্জিনিয়ারিং ভার্সেস মেডিকেল। এই প্রবলেমটা অনেক বেশি হয়। প্রবলেমটা কি? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে তারা এইচএসসি প্রথম থেকেই চিন্তা করে যে বায়োলজি আমার খুব সিলেক্টিভ পড়া লাগবে, বায়োলজি খুব বেশি পড়া লাগবে না, আমার সব ইনফরমেশন তো মেডিকেলে আসে, সব ইনফরমেশন তো ইঞ্জিনিয়ারিং এ আসবেই না, বায়োলজি ইঞ্জিনিয়ারিং এ নাই। সেই জায়গায় তারা এইচএসসি কোনোভাবে পার করার জন্য হইতেছে বায়োলজিটা পড়তে চায়। আরেকটা দল কি করে, তারা হচ্ছে চিন্তা করে মেডিকেল আমি যখন দিব ডেফিনেটলি বায়োলজির আগাটু গোড়া আমার হচ্ছে পড়া লাগবে, ডেফিনেটলি সব পাতা পড়া লাগবে, সব লাইন পড়া লাগবে। দুটাই মাইন্ডসেট অনেক বেশি প্রবলেমেটিক। এই ধরনের মেন্টালিটি নিয়ে তুমি যখন বায়োলজি পড়তে যাবা, বায়োলজি ডেফিনেটলি তোমার প্যারা লাগবে এবং কঠিন লাগবে। যারা ইঞ্জিনিয়ারিং তারা গ্যাপ দিয়ে যখন বায়োলজি পড়তে যায় তখন কিন্তু সে ডেফিনেটলি এই জিনিসটা ফিল করে বায়োলজি কোনোভাবে তার আত্মস্থ হচ্ছে না। আর যেহেতু সে সবকিছু পড়তেছে, তার বারবার বায়োলজি ভুলে যাওয়ার মাধ্যমে বায়োলজি অনেক বেশি কঠিন লাগতেছে বা আননেসেসারি ইনফরমেশন মনে রাখার মাধ্যমে বায়োলজি কঠিন লাগতেছে। সো এই জিনিসগুলা কোনোভাবে করা যাবে না। তো তিনটা প্রবলেমের দুইটা ডিসকাস করলাম, লাস্ট ওয়ান সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। সেটা কি আমরা একটু ডিসকাস করে দিয়ে আসি। দেখো বায়োলজি আসলে অ্যাকচুয়ালি যেভাবে পড়া দরকার সেটাই আসলে আমরা বুঝি না। বায়োলজি কিভাবে পড়বা তার 2 থেকে 3টা জিনিস হচ্ছে কি আজকে আমরা ডিসকাস করব। প্রথম যে পয়েন্টটা, নো দা টার্মস। এখানে টার্মস বলতে আমি কি বুঝাইছি, ঠিক আছে? ধরো একটা হরমোনের নাম তুমি হইতেছে গিয়ে পড়ছো, যার নাম হচ্ছে গিয়ে অ্যানজিওটেনসিনোজেন, ঠিক আছে? এখন প্রথমবার যখন তুমি কোন একটা ল্যাটিন ওয়ার্ড পড়বা, বায়োলজিক্যাল ওয়ার্ডগুলো পড়বা, ডেফিনেটলি তোমার মাথায় জিনিসটা ঢুকবে না। তুমি ওই জায়গায় সিম্পলি গুগল করবা। গুগল করার পরে তুমি যেটা দেখবা, এনজিও এই ওয়ার্ডটার মানে হচ্ছে ভেসেল। এন্ড ভেসেল মানে কি? আর্টারি, ভেইন। এগুলাই বেসিক্যালি আমাদের ভেসেলের আন্ডারে পড়তেছে। টেনশন শব্দটার অর্থ কি তাহলে এখানে? টেনশন শব্দটার অর্থ হচ্ছে চাপ, ঠিক আছে? অর্থাৎ ভেসেল মানে আর্টারি, ভেইন, এন্ড টেনশন মানে কি? টেনশন মানে চাপ। অর্থাৎ এই যে তোমার
হরমোনটা এটা হইতেছে ডেফিনেটলি একটা এমন হরমোন যেটা কিনা তোমার ভেসেলের উপর কাজ করবে, ভেসেলের টেনশন বাড়াবে বা টেনশন কমাবে। অর্থাৎ কাজ করতেছে কিসের উপর? ভেসেলের উপর, ভেসেলের চাপের উপর, রক্তচাপের উপর আমরা আরো সহজভাবে বলতে পারি। সো ওয়ার্ডকে যত তুমি অ্যানালাইজ করবা তত তোমার কাছে বায়োলজি ইজি লাগা শুরু করবে। আর আরো কিছু ছোটখাটো এক্সাম্পল দিতে পারি। দেখবা বায়োলজি বইয়ের পুরো বায়োলজি বই জুড়ে সবচেয়ে বেশি যে ইউজ করা ওয়ার্ড গুলো ক্যারোটিড, হেপাটিক, করোনারি। বারবার যেহেতু ওয়ার্ডগুলো ইউজ হইতেছে তুমি ডেফিনেটলি একটু গুগল সার্চ করলে বুঝতে পারবা। ক্যারোটিড মানে হচ্ছে কি তোমার মস্তিষ্ক রিলেটেড, হেপাটিক মানে তোমার লিভার রিলেটেড, করোনারি মানে তোমার হার্ট রিলেটেড। তো ডেফিনেটলি এই জিনিসগুলো যখন হচ্ছে গিয়ে সিম্পলিফাই করতে পারবা নিজের কাছে হচ্ছে জিনিসগুলো অনেক বেশি সোজা লাগা শুরু করবে। তুমি একটা জিনিস খেয়াল করো, দেখবা যে আমরা যখন পরিপাক চ্যাপ্টারটা পড়তে যাব ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু কিছু এনজাইমের নামের শেষে জেন আছে, কিছু কিছু এনজাইমের নামের শেষে জেন নাই, বা কিছু কিছু এনজাইমের নামের আগে প্রো আছে, কিছু কিছু এনজাইমের নামের আগে প্রো নাই। ঠিক আছে, পেপসিনোজেনের কথা বলতে পারি আর পেপসিনের কথা আমরা বলতে পারি। তো নামের শেষে জেন যেখানে পাবা সেটার মানেই হইতেছে নিষ্ক্রিয়, নামের আগে প্রো যেখানে পাবা প্রোরেনিন সেটাই হইতেছে নিষ্ক্রিয়। অর্থাৎ এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি বুঝতে পারতেছি যে বায়োলজি খুব বেশি কঠিন কিছু না। যে ওয়ার্ডগুলো বারবার তুমি দেখতেছো ডেফিনেটলি একটার সাথে একটা রিলেটেড। তুমি আরেকটা জিনিস দেখো, যখন আমরা পরিপাক চ্যাপ্টারটা পড়বো দেখবা যে গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস অনেক কিছু বারবার ঘুরে ফিরে আসতেছে। এই যে লাইসিস শব্দের অর্থ ভাঙা, জেনেসিস শব্দের অর্থ তৈরি। সো বায়োলজির আসলে খুব কমন কিছু ওয়ার্ড দিয়ে ম্যাক্সিমাম ওয়ার্ড তৈরি, ম্যাক্সিমাম ওয়ার্ড এভাবে তৈরি হয়। তো ওয়ার্ড যখন তোমার ভয় লাগা শুরু করে তখন তুমি বায়োলজি পুরোটাকে ভয় লাগবে, ডেফিনেটলি এভাবে মাইন্ডসেট কাজ করে। আর যখন তুমি ওয়ার্ডগুলো বুঝতে শুরু করবা বায়োলজি অনেক অনেক বেশি ইজি লাগবে, যে টেকনিকটা আমি নিজের ক্ষেত্রে অনেক বেশি ফলো করছিলাম। সো সিম্পলি গুগল করবা কতক্ষণ, যতক্ষণ না ওয়ার্ডটাকে তুমি ভাঙতে ভাঙতে নিজের ভিতরে আত্মস্থ করতে পারতেছো। সো এরপরের যে টেকনিকটা সেটা হচ্ছে টপিক সিলেক্টিভিটি। সো টপিক সিলেক্টিভিটি কেন লাগবে আমি প্রথমে বলছি, সবকিছু কিন্তু বায়োলজির পড়া লাগে না। প্রথমে বা একটা চ্যাপ্টার একবার পড়ার পরে বা একটা চ্যাপ্টার পড়ার আগেও তুমি কিন্তু টেস্ট পেপারের দিকে সরাসরি চলে যেতে পারো। টেস্ট পেপারের কথা কেন বললাম, কারণ এই টেস্টে যদি তুমি দাও ডেফিনেটলি তোমার টেস্ট পেপারে কোন টপিকগুলো বারবার সৃজনশীল আসে সেগুলো লাগবে। সৃজনশীলের কথা কেন বললাম এখন, কারণ সৃজনশীলে ওই টপিকটাই বারবার আসে যেটা সবচেয়ে বেশি বুঝতে হয়। ঠিক আছে, বায়োলজিতে দুইটা জিনিস, একটা তোমার অনেক বেশি বুঝতে হবে, একটা জিনিস অনেক বেশি মুখস্থ করতে হবে। যে ইনফরমেশন গুলো মুখস্থ করা লাগে ওগুলো যদি তুমি আগে হচ্ছে গিয়ে সাইড করে নাও, আগে বুঝার জিনিসগুলো যদি দিয়ে শুরু করো ডেফিনেটলি ইনফরমেশন যেগুলো বাকি থাকবে সেগুলো তুমি এমসিকিউর জন্য আলাদা করে পড়তে পারতেছো। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের যে প্রথম চ্যাপ্টারটা কোষ ও কোষের গঠন, এখানে কোষ এবং কোষের যে অঙ্গাণুগুলো আছে এই কোষ ও কোষের অঙ্গাণু নিয়ে কথাবার্তা আছে হচ্ছে গিয়ে অনেক বেশি, এবং আরেকটা পার্টে কথা আছে শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এন্ড ট্রান্সলেশন নিয়ে। এখন ডেফিনেটলি কোন জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন জিনিসটা সবচেয়ে বেশি হার্ড সেটা হচ্ছে এই টপিকগুলো। এই টপিকগুলো সবচেয়ে বেশি বুঝতে আমাদের কষ্ট হয়, এই টপিকগুলো আমরা বুঝতে পারি না। সো প্রথমেই যখন একটা চ্যাপ্টার শুরু করবা দেখবা যে কোনটা সবচেয়ে বেশি কঠিন, কোনটা বুঝতে তোমার কষ্ট হবে, কোনটাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ওই জিনিসটা তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা এবং ওই জিনিসটা দরকার হলে সবার আগে শুরু করবা। ডেফিনেটলি এই চ্যাপ্টার যখন তুমি এই জিনিসপাতিগুলো পড়ে ফেলবা, এই যে কোষ ও কোষের অঙ্গাণুর যে গঠনের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো সবচেয়ে বেশি সোজা লাগবে তোমার। আমি ডেফিনেটলি এই চ্যাপ্টারটা এভাবেই করছি, প্রত্যেকটা চ্যাপ্টারে এভাবে আমরা টপিক সিলেক্টিভিটি জিনিসটা দিয়ে আগাতে পারি। অর্থাৎ যেই জিনিসটা প্রথমে চ্যাপ্টার ম্যাপ দেখবা যে এই চ্যাপ্টারে কি কি আছে এবং এই চ্যাপ্টারে কোন জায়গা থেকে কোনোদিন এমসিকিউ আসে না, কোন জায়গা থেকে কোনোদিন হচ্ছে কি সিকিউর টপিক আসে না। তো ডেফিনেটলি ওগুলো ইগনোর করে বাকিগুলো হচ্ছে সবার আগে পড়বা, কারণ আগে সিকিউর যে নাম্বারটা সেটা সিকিউর করা হচ্ছে গিয়ে মেইন, বেসিকটা ক্লিয়ার করা মেইন। সো কোনটা বেসিক ক্লিয়ার করা লাগবে এবং কোনটা সিকিউর জন্য পড়া লাগবে সেটা আগে তোমার বোঝা লাগবে। এবার একটা জিনিস, ভাইয়া বহুত কিছু বলছেন বায়োলজি নিয়ে, ধরলাম যে আমরা ওইভাবে পড়তে পড়তে বায়োলজি ভালো লাগা শুরু করছে, এক হচ্ছে বায়োলজি আমরা অনেক বেশি পড়া শুরু করছি, বায়োলজি মনে তো থাকে না। ডেফিনেটলি এই প্রবলেমটা যে শুধু তোমার এটা এমন নয়, মেডিকেল প্রিপারেশন যে নিচ্ছে তারও এই প্রবলেমটা ফেস করে, সে একটা মেডিকেল স্টুডেন্ট অনেক বেশি ফেস করে, যে একটা পড়া সে পড়তেছে সে হইতেছে গিয়ে খুব ভালোভাবে বুঝার পরও সে পড়াটা ভুলে যাচ্ছে। তো আমি তিনটা টেকনিক বলবো, যে তিনটা টেকনিক অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তোমার যে কোনো কঠিন পড়া মনে থাকার চান্স অনেক বেশি। প্রথম টেকনিকটা ডেমো। হোয়াট ডু মিন বাই ডেমো? এটা হচ্ছে মেডিকেলে আমরা অনেক বেশি এই টেকনিকটা ইউজ করি। দেখা যায় যে আমি একটা জিনিস পড়লাম, ঠিক আছে, ধরো আমি করোটিক স্নায়ু 12 জোড়া করোটিক স্নায়ু যে চারটা কাজগুলো আছে স্নায়ুর, সেই কাজের চারটা হচ্ছে সুন্দর মতো পড়লাম, এবং পড়ার পরে আমি কি করলাম সুন্দর মতো অন্য চ্যাপ্টারে চলে গেলাম, অন্য টপিকে চলে গেলাম, ডেফিনেটলি আমি জিনিসটা ভুলে যাবো। বা তুমি হইতে পারে যে তুমি পরের দিন একবার রিভিশন দিছো, ডেফিনেটলি তুমি 2-3 দিন পরে জিনিসটা ভুলে যাওয়ার চান্স আছে। তো এই জায়গায় তুমি কি করবা, অনেক বেশি কঠিন পড়া যেগুলো বা অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি হচ্ছে গিয়ে চার টাইপসের জিনিসপাতিগুলা, সেগুলো তুমি ডেফিনেটলি আরেকজনকে মুখ দিয়ে বলবা। ঠিক আছে, অর্থাৎ তোমার সামনে যে থাকবে ফ্যামিলি মেম্বার থাকতে পারে, হেঁটে যাইতেছে তোমার সামনে দিয়ে, তাকে ধরে যেতেছে গিয়ে বলবা
12 জোড়া কর্টেক্স নার্ভ কাজ এটা এটা এটা, সে শুনতে চাক বা না চাক তুমি মুখ দিয়ে একবার বলতেছো, ডেফিনেটলি এটা মানে কি একবার তুমি চোখ দিয়ে দেখবা, তার মাধ্যমে তোমার মেমোরাইজ হওয়ার প্রসেসটা হচ্ছে গিয়ে আগাবে। ওই জায়গায় তুমি যখন একবার বলবা নিজের মুখে, তখন এটা আরেকবার তোমার মেমোরিতে সেট আপ হয়ে যাবে। এইভাবে তুমি 2-3 বার ডেমো দাও, কয়েকজনকে ধরে ধরে, তোমার ফ্রেন্ড হতে পারে, কল দিয়ে করতে পারো, অথবা যদি কেউ না থাকে, হেজিটেশন ফিল হয় যে না আমি কাউরে পড়া দিতে চাইতেছি না, তুমি এই জায়গায় কাজ করতে পারো। সিম্পলি তুমি হইতেছে গিয়ে ভয়েস রেকর্ড করতে পারো। তুমি হচ্ছে গিয়ে সুন্দর মতো তুমি সাউন্ড রেকর্ডারটা অন করবা ফোনে, এন্ড তুমি হচ্ছে তোমার ভয়েসটা রেকর্ড করবা, রেকর্ড করে একবার নিজে শুনবা, ঠিক আছে? তো আমার মেইন কনসার্নটা কি, একবার নিজে পড়াটা নিজেকে দেওয়া বা কাউকে দেওয়া। তো ডেফিনেটলি এই টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমার পড়া মনে থাকার চান্স অনেক বেশি বেড়ে যাবে। এরপর আসি টিকা। টিকা মানে কি ভাই? ভ্যাকসিন। ইয়েস, টিকার মানে ভ্যাকসিন। আমরা যখন কোন একটা রোগের টিকা দিই বা রোগের ভ্যাকসিন দিই, আমরা কিন্তু একটা টিকা দিয়ে কিন্তু সে চুপ করে যায় না। ডেফিনেটলি একটা টিকার পরে আমাদের 2-3 বার আরো বেশি দেওয়া লাগে। দেখা যায় যে ওই ওটার হচ্ছে অনেকগুলো ডোজ আছে, 1টা 2টা 3টা ডোজ থাকে। এখন ডোজ কেন থাকতেছে, ঠিক আছে? সেম ওয়েতে হচ্ছে কি তোমার পড়া মনে রাখার ব্যাপার স্যাপারটা চলে আসে। ডোজ মানে একবার তুমি যে পড়াটা পড়ছো, একবার দিলে কিন্তু জিনিসটা তোমার ব্রেন 100% মনে রাখতে পারবে না। তুমি এই যে পড়াটা আজকে পড়ছো, সেটা তুমি আরো 3 বা 4টা ধাপে নিজেকে পিউরিফাই করবা, তোমার ব্রেনের মেমোরাইজেশনটাকে পিউরিফাই করবা। প্রথম যেদিন তুমি পড়ছো, সেদিন রাতের বেলা ঘুমানোর আগে একবার 10 মিনিট চিন্তা করতে পারো যে আজকে যে টপিক পুরো সারাদিন যাই পড়লাম না কেন, বা বায়োলজির যে টপিকটা পড়লাম না কেন, ওটা আমার খুব দূর মনে আছে। অ্যাটলিস্ট নিজের ব্রেনকে এভাবে পুশ করে 10টা মিনিট 5টা মিনিট চিন্তা করবা, তখন দেখবা যে অনেক কিছু মনে আছে, অনেক কিছু মনে নাই, গেল একটা জিনিস। তাহলে প্রথম দিন আমরা একবার জিনিসটা করব। এরপরে তোমার ভালোই মনে থাকবে ওই টপিক 2-3 দিন, কিন্তু তৃতীয় দিনে গিয়ে তুমি ডেফিনেটলি কিছু কিছু ইনফরমেশন 20 থেকে 30% ইনফরমেশন ভুলে যাবা। তার মানে 3 নাম্বার দিন আরেকবার চেক দিবা 5 থেকে 10 মিনিট। এরপরে 3 দিন পরে গিয়ে তোমার একদম 40 থেকে 50% ইনফরমেশন ভুলে যাওয়ার চান্স থাকে 7 নাম্বার দিনে। তো 7 দিন পরে জিনিসটা আরেকবার যাচাই করবা। তো এই 3টা ধাপে যখন তুমি রিভিশন দেওয়ার ট্রাই করতেছো, একটা পড়া যত ছোট পড়াই হোক, চার্ট হোক, হোয়াটএভার ইট ইজ, অ্যাটলিস্ট প্রথম দিন রাতে ঘুমানোর আগে, 3 দিন পর এবং 7 দিন পর যখন তুমি দেখবা, তখন ব্রেইনে ডেফিনেটলি জিনিসটা বুঝতে পারবে যে এটা ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, যার কারণে বারবার জিনিসটা রিভাইজ দেওয়া হচ্ছে বা পড়া হচ্ছে। এই 3টা ওয়ে পরে লাস্ট যে টিকাটা দিবা তুমি, সেটা হইতেছে গিয়ে 1 মাস পর, ঠিক আছে? 1 মাস পর তোমার কতদূর মনে আছে পড়াটা, সেটা তুমি আরেকবার যাচাই করবা। সো এই 4টা গ্যাপে যদি তুমি পড়াটা হইতেছে গিয়ে তুমি নিজেকে নিজে যাচাই করতে পারো বা রিভাইজ দিতে পারো, অ্যাটলিস্ট ছোট্ট একটা টপিক হোক, হোয়াটএভার ইট ইজ, পুরো চ্যাপ্টার দেওয়া লাগতেছে না, ডেফিনেটলি ওই পড়াটা মনে রাখার চান্স তোমার অনেক বেশি বেড়ে যাবে। এবার আরেকটা জিনিস চলে আসে ভাই, নোটের বোঝা কমানো। এটা বলতে আমি কি বুঝাইছি, তুমি একটা টপিক পড়তেছো, হইতে পারে তুমি ইউটিউবে কোনো ক্লাস করতেছো, কোনো একটা স্যারের ক্লাস করতেছো অফলাইনে, ক্লাসটা করার পর তুমি দেখা যাচ্ছে একবার নোট করলা, ঠিক আছে? ওই নোট সুন্দর লাগতেছে না, তুমি এসে আরেকবার নোট করলা, ঠিক আছে? এদিকে তুমি বইও দাগে ফেলতেছো, লাল নীল সবুজ হলুদ কলম দিয়ে, স্টিকি নোট দিয়ে, তোমার বইয়ের অবস্থা খারাপ। কোনটা বেটার? আমি বলবো তোমার বইয়ের অবস্থাটা খারাপ বানানো বেটার, ঠিক আছে? তোমার বইটা তোমার অস্ত্র হবে, বায়োলজি বইটা। আমি জানি না অন্য কোন বই তুমি এভাবে দাগাবা, অন্য কোন বই দাগানো উচিত, বায়োলজি বইটা তোমার ডেফিনেটলি এইভাবে দাগানো উচিত। আমাদের ছোটবেলা থেকে একটা মেন্টালিটি থাকে, বইয়ের ভিতরে খুব বেশি দাগাদাগি করা যাবে না, অনেকেই থাকে এই ধরনের ওসিডি আছে। ডেফিনেটলি একটু বের হয়ে আসো জিনিসটা থেকে, কারণ বায়োলজি বই যত তুমি নোট করে কুলাইতে পারবা না, ডেফিনেটলি অনেক বেশি নোট করা লাগবে। তো ওটার থেকে বেটার তুমি তোমার বইটাকে অস্ত্র বানায় ফেলো। একটা চ্যাপ্টার যখন পড়তেছো, ওই চ্যাপ্টারের সবকিছু একসাথে নোট করে মেমোরাইজ করার চেয়ে ওই চ্যাপ্টারে জাস্ট ওই পেজটা, একটা স্পেসিফিক পেজে কয়টা ইনফরমেশন বেশি মনে রাখা লাগতেছে বা বারবার তুমি ভুলে যাইতেছো, ওটা একটা স্টিকি নোটে লিখো, লিখে সুন্দর মতো এখানে লাগাই দাও। আমি তো এমন হয়েছে স্টিকি নোট দিয়ে লাগাইছি, তাও ইনফরমেশন কুলাইতেছে না, তখন আমি আলাদা করে পিন করে দিতাম খাতার ভিতরে একটা পেজ। এমনি করাটা খারাপ, প্রিন্টিং মারা দরকার নেই পেজে, বাট ডেফিনেটলি তুমি তোমার খাতাটাকে যত পারো তোমার আপন অস্ত্র বানাবা। কেন বলতেছি জিনিসটা, বায়োলজি তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, ডেফিনেটলি তোমার খুব বেশি টাইম থাকবে না রিভিশন দেওয়ার, লাস্টের দিকে পুরো চ্যাপ্টার বারবার পড়া লাগতেছে, এটা একটা জিনিস। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এইচএসসির সময়, ধরো এইচএসসির আগে তুমি যখন ইউথ সিলেবাস নিয়ে হইতেছে এইচএসসি বোর্ডে এক্সাম দিতে যাবা, তখন তোমার রিভিশন দেওয়ার এত টাইম তুমি দিতেছে গিয়ে পাবা না। তো ওই জায়গাতে তোমার কি করা লাগবে, ওই জায়গাতে হচ্ছে কি তুমি যখন তোমার নিজের বইটা সুন্দর মতো একবার উল্টে যাবা, তখন তোমার নিজের শান্তি লাগবে যে আমার বইটা দাগানো আছে, আমার বইটা হচ্ছে সুন্দর মতো স্টিকি নোট দিয়ে নোট করা আছে, আমার আলাদা করে নিজের নোট পড়া লাগতেছে না। সো ওই জায়গা থেকে তুমি মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন পাবা, একটা কনফিডেন্স পাবা, যে কনফিডেন্সটা দিয়ে তুমি পরীক্ষার হলে অনেক ভালো করতে পারবা। সো এই টেকনিকগুলো বলার পরে ডেফিনেটলি বায়োলজি নিয়ে অনেকগুলা সলিউশন তুমি পেয়ে গেছো, যেগুলো অ্যাপ্লাই করলে ডেফিনেটলি তোমার বায়োলজি বোরিং লাগা থেকে শুরু করে, হার্ড লাগা থেকে শুরু করে যে কমপ্লিকেশন গুলো, সেগুলো একটু একটু করে কমা শুরু করবে। কিন্তু লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হইতেছে প্র্যাকটিসের ব্যাপার।
প্র্যাকটিসের ব্যাপার কেন, তুমি খুব ভালো করে বায়োলজি পড়লা, তুমি খুব ভালো করে বায়োলজি মুখস্থ করলা, কিন্তু বোর্ডের যে এমসিকিউ গুলা সেগুলোতে যে অভিন্ন যে এমসিকিউ গুলো থাকে, অভিন্ন অপশন ভিত্তিক যে এমসিকিউ গুলো থাকে 1 ও 2 2 ও 3, ওইগুলো ডেফিনেটলি অনেক বেশি কনফিউজিং। আমি ইভেন এটা মনে করি যে এইচএসসি এর যে বোর্ড কোশ্চেন গুলা ওগুলো মাঝে মাঝে মেডিকেলের কোশ্চেন থেকেও ছাড়া যায়, মেডিকেলের কোশ্চেন কম্পারেটিভলি ইজিয়ার করে বায়োলজিতে, কিন্তু বায়োলজি বোর্ড কোশ্চেনের যে এমসিকিউ গুলা একটু কম্পারেটিভলি টাফ করে। সো তুমি যত বোর্ড এমসিকিউ সলভ করতে পারবা, যত তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক, যত তুমি প্র্যাকটিস করতে থাকবা ততই তুমি তোমার ফল্ট বুঝতে পারবা। এন্ড বায়োলজিতে নিজের ফল্ট বুঝতে পারাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যখন একটা এমসিকিউ ভুল করছো, ভুল করার পরে তো ডেফিনেটলি তোমার একটা কনসেপ্ট দেখা যেতে পারে কোনো কনসেপ্টের গ্যাপ ছিল, তো এই কনসেপ্টের গ্যাপটা তুমি ডেফিনেটলি যে কোনো একটা সোর্স ইউজ করে, ইউটিউব হোক, গুগল হোক, যে কোনো একটা সোর্স ইউজ করে তোমার এই কনসেপ্টটা অ্যাটলিস্ট ক্লিয়ার করে ফেলতে পারো। সো আমি যদি আবার প্রথম দিকে যাই, একদম প্রথমে, বায়োলজি কি এখন আর বোরিং আর হার্ড লাগতেছে? সো ডেফিনেটলি উত্তরটা আশা করি তোমরা কমেন্ট সেকশনে জানাই দিবা। ধন্যবাদ।